দক্ষিণ লেবাননের নাবাতি শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। শুক্রবার দিনগত রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হামলায় যারা নিহত হয়েছেন তারা সিরীয় শরণার্থী ও শ্রমিক ছিলেন। এদিকে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ অন্তত 7 জন নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দিনগত রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। নাবাতি শহরের একটি আবাসিক ভবনে ওই হামলায় এক নারী ও তার 2 শিশু সন্তান নিহত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, হতাহত সবাই সিরীয় শরণার্থী ও শ্রমিক ছিলেন। তবে ইসরায়েলের দাবি, তারা দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি অস্ত্র ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এলাকাটি ইসরায়েল সীমান্ত থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। হিজবুল্লাহর দাবি, নাবাতি শহরে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। তাদের যুদ্ধবিমান আল শাব গ্রামের বেসামরিক ভবনেও হামলা চালিয়েছে বলে জানায় তারা। আইডিএফ দক্ষিণ লেবাননের সীমান্তের কাছাকাছি অন্যান্য লক্ষ্যবস্তুতেও হামলা করে। তাদের দাবি, দক্ষিণ লেবাননের হানাইন এবং মারুন এল রাসের কাছে হিজবুল্লাহর সামরিক কাঠামোতে হামলা চালিয়েছে। এদিকে গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবির জাবালিয়ায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় শিশুসহ অন্তত 7 জন নিহত হয় বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন শতাধিক। শনিবার এই হামলার ঘটনা ঘটে। গত 24 ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী গাজায় অন্তত 46 প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে বলেও জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শরণার্থী শিবিরের বাসিন্দা ও উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের নিচ থেকে চাপা পড়া মানুষদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা এতটাই ভয়াবহ ছিল যে একজনের মরদেহ বাড়ির পিলারে থাকা রডে ঝুলে থাকতে দেখা যায়। ধ্বংসাবশেষের নিচ থেকে অনেকের শরীরের বিচ্ছিন্ন অংশ বের করে আনেন উদ্ধারকর্মীরা। এই উদ্ধারকর্মী বলছেন, এই হামলায় তার বাবা মা ও এক বোন নিহত হয়েছেন, আরেক বোন এখনও নিখোঁজ। গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 37 জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। শনিবার দির আল বালা অঞ্চলের জাওয়াইদা শহরের একটি গুদামে হামলা চালায় আইডিএফ। এদিকে গাজায় পোলিও শনাক্ত হওয়ার পর সেখানকার শিশুদের টিকা দেওয়ার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই গুদামটি লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। গুদামটিতে শতাধিক বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ঘোষণা করা মানবিক নিরাপদ এলাকার মধ্যে গুদামটির অবস্থান। গত কয়েকদিনে গাজায় বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এই কারণে সেখানে বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা বাড়ছে। এর আগে দির আল বালা অঞ্চলে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। তবে সেখান থেকে তাদের যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। রাত 1টার পর কোনো ধরনের সতর্কতা ছাড়াই ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো একের পর এক হামলা চালায়। বিস্ফোরণের বিকট শব্দ শুনে আমরা ছুটে যাই। নিহতরা সবাই বেসামরিক নাগরিক, তাদের অধিকাংশই নারী ও শিশু। আরেক প্রত্যক্ষদর্শী বলেন, গুদাম ঘরটিতে কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছিল। 3টি পরিবার ও বেশ কয়েকজন শ্রমিক গুদাম ঘরটিতে আশ্রয় নিয়েছিল। ভবনটি মাটিতে মিশে গেছে। ভেতরে থাকা সবাই নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা সাধারণ সরঞ্জাম ব্যবহার করে কংক্রিটের স্তূপ সরিয়ে সেখান থেকে মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছে। আমরা এখন পর্যন্ত 12টি মৃতদেহ এবং অর্ধ ডজন আহত মানুষকে উদ্ধার করেছি। ধ্বংসস্তূপের নিচে প্রায় সমান সংখ্যক মানুষ এখনো চাপা পড়ে আছে। সাধারণ মানুষ সরঞ্জাম ছাড়াই খালি হাতে তাদের সেরা কাজটি করছে। সেন্ট্রাল গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। অসংখ্য মানুষকে হত্যা ও জখম করছে। ভুক্তভোগীদের অধিকাংশ নারী ও শিশু। ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে অনেকে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 25 বছরের মধ্যে প্রথমবারের মতো পোলিও আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ অবস্থায় শিশুদের টিকা দেওয়ার জন্য অবিলম্বে 7 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। টিকা পাঠাতে প্রস্তুত রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। Ultimate vaccine for polio is peace and an immediate humanitarian ceasefire. কলকাতায় নারী চিকিৎসককে গণধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে ভারত জুড়ে বিক্ষোভ করছেন চিকিৎসকরা। গত শুক্রবার একটি হাসপাতালে শিক্ষানবিশ ওই চিকিৎসককে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। ওই ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির চিকিৎসকরা।
কলকাতায় আরজিকর হাসপাতালের রাত্রিকালীন দায়িত্বে থাকা নারী চিকিৎসককে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছে ভারতের চিকিৎসকেরা। ৩১ বছর বয়সী ওই নারী শিক্ষানবিশ চিকিৎসককে পাশবিক যৌন নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে দেশটিতে চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। We are asking for is the justice that is needed for the victim and their family. আন্দোলনকারীরা বলছেন এখনো পর্যন্ত এই ঘটনার পূর্ণ তদন্ত হয়নি। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হলেও প্রধান আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ তাদের। No serious investigation has been done into the case. So some scapegoats. এদিকে দোষীদের বিচারের দাবিতে দেশটির পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। এছাড়া রাজধানী দিল্লি সহ বেশ কয়েকটি শহরেও বিক্ষোভে অংশ নিচ্ছে চিকিৎসক সহ বিভিন্ন পেশার মানুষ। এদিকে নিহত ওই চিকিৎসকের বাবা জানিয়েছেন ঘটনার দিন রাতে তার মা মেয়েকে ফোনে না পেয়ে দুশ্চিন্তা করছিলেন, কিন্তু তখনও তার মৃত্যুর ব্যাপারে অবগত ছিল না তাদের পরিবার। মা বারবার ফোন করেছে, ওর মা বারবার ফোন করছিল, ফোনে রিং হলেও কেউ তা রিসিভ করেনি। ততক্ষণে মারা গিয়েছিল আমার মেয়ে। সবচেয়ে কষ্টের বিষয় হলো রাত ৩টা থেকে সকাল 10টার মধ্যে হাসপাতালে খোঁজ নেওয়ার মতো কেউ কি ছিল না। ভারতে ধর্ষণের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। 2022 সালে 31,000-এরও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। 2012 সালে ব্যাপক হারে গণধর্ষণের ঘটনায় আইন সংশোধন করে দেশটির সরকার। তবে ধর্ষণ রোধে এ আইন যথেষ্ট নয় বলে দাবি গবেষকদের। Rape has become part of the new emerging toxic masculine culture in India. সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন সিবিআই আলোচিত ধর্ষণ মামলার তদন্ত করলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। पर हम नहीं ये नहीं हैंडल कर सकते कि हमारे ऊपर वायलेंस हो, हमारी जान खतरे में हो। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পেটংট্রান সিনাওয়াত্রা। 37 বছর বয়সী পেটংট্রান দেশটির সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। রাজনৈতিকভাবে অনভিজ্ঞ হলেও তার রয়েছে পারিবারিক রাজনৈতিক ইতিহাস। তিনি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে। নির্বাচিত হওয়ার পর জনসম্মুখে দেয়া প্রথম ভাষণে পেটংট্রান বলেন তিনি দেশ, জনগণ ও নিজ দলের জন্য নিরলস কাজ করে যাবেন। শেষ পর্যন্ত মন্দ কিছুর হাত থেকে রেহাই পেল থাইল্যান্ড। শুক্রবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটিতে আইন প্রণেতারা বেছে নেন পেটংট্রান সিনাওয়াত্রাকে। সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতাদের ভোটে দেশের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয় তাকে। 37 বছর বয়সী পেটংট্রান রাজনৈতিকভাবে খুব একটা অভিজ্ঞ নন। শুধুমাত্র গত বছরের নির্বাচনী প্রচারণার সময় জনসম্মুখে দেখা গিয়েছিল তাকে। তবে থাইল্যান্ডের একটি শক্তিশালী রাজনৈতিক পরিবারের সদস্য তিনি, যেই পরিবারের রাজনৈতিক ইতিহাস অনেক দীর্ঘ। তার বাবা বিলিয়নিয়ার থাকসিন সিনাওয়াত্রা ও ফুফু ইনলাক সিনাওয়াত্রা দেশটির সাবেক প্রধানমন্ত্রী, যা তার রাজনৈতিক ক্যারিয়ার গঠন ও মন্ত্রিসভা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। She will have the full backing of ex-Prime Minister, which is Kun Thaksin. So I think that's the crucial part. নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন পেটংট্রান। সে সময় সেখানে উপস্থিত ছিলেন ফিউ থাই পার্টির নেতৃবৃন্দ ও মন্ত্রিপরিষদের সদস্যরা। এ সময় তিনি দেশ, জনগণ ও নিজ দলের পক্ষে কাজ করে যাওয়ার কথা জানান। I decided that it's about time to do something. পেটংট্রান 2021 সালে ফিউ থাই পার্টিতে যোগ দেন। 2023 সালের অক্টোবরে তাকে দলনেতা হিসেবে নিয়োগ দেয়া হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।